প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো আছো এই আশা করেই আমি আজকে তোমাদের অনলাইন ক্লাসে যোগ দিলাম। তোমাদের পদার্থ বিজ্ঞান নিয়ে কথা বলার জন্য। সবাই সুস্থ আছো, সবাই অনলাইন এই ক্লাসে অংশগ্রহণ করছো, এটাই আশা করি। কথা না বাড়িয়ে আমি একটু প্রিভিয়াস কথায় যেতে চাই। গত ক্লাসে আমি তোমাদের সঙ্গে যে বিষয়ে কথা বলেছিলাম সেটা হলো আলোর প্রতিফলন। আলোর প্রতিফলন বিষয়ে কথা বলতে গিয়ে আমরা যা যা জেনেছি সেটা হলো আলোর প্রতিফলন কি, আলোর প্রতিফলনের কি কি শর্ত আছে, আলোর প্রতিফলনের ক্ষেত্রে কি কি সূত্র আছে সেগুলা। তো আজকে আমরা যা কিছু জানবো, আজকে আমাদের যা কিছু জানার দরকার সেটা এখানে আমি লিখে রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ। এই টপিকসগুলো নিয়ে কথা বলবো। তো এতগুলা বিষয়ে কথা বলতে গেলে ক্লাসটা আমার একটু দীর্ঘমেয়াদী হবে, সেক্ষেত্রে তোমরা একটু ধৈর্য ধরে পুরো বিষয়টা যদি শুনে থাকো বা দেখে থাকো সেক্ষেত্রে তোমাদের ভালো লাগবে। কারণ আমি যখন তোমাদের এই কিছু অংশ নিয়ে কথা বলবো পরের ক্লাসে এগুলো বলতে গেলে আমাকে আবার এই আগের অবস্থায় যেতে হবে, সেক্ষেত্রে তোমাদের বোঝারও একটু সমস্যা হবে। এ কারণে কোনো বিষয়ে কথা বলতে গেলে সেটা স্বয়ংসম্পূর্ণ বা পরিপূর্ণ না করে অসম্পূর্ণ রেখে গেলে ক্লাসটা ফ্রুটফুল হবে না। আমি যদি মনে করি আমার ক্লাসটি তোমাদের কাছে একটু ভালো হোক কিংবা একটু তোমাদের কাছে গ্রহণযোগ্যতা নিয়ে উপস্থাপন করি, সেক্ষেত্রে আমার এই কথাটা একটু দীর্ঘমেয়াদী হবে। সবচেয়ে বড় বিষয়, যদি ভেঙে না বলি, যদি ডিটেলস আলোচনা করতে না পারি, সেক্ষেত্রে তোমাদের মাথাতে বা তোমাদের ক্যাচিং যে পাওয়ারটা আছে সেখানে ক্যাচ করতেও একটু প্রবলেম হতেই পারে। এই কারণে আমি তোমাদেরকে অনুরোধ করব, ক্লাসটি না টেনে অথবা অধৈর্য না হয়ে, বিরক্তি না হয়ে পুরোটা ক্লাস মনোযোগ সহকারে দেখবা, ভালো লাগবে। তাহলে দেখে নিই আজকে আমাদের কি কি টপিকস আছে। আমরা জানবো আজকে দর্পণ, তারপর দর্পণের প্রকারভেদ, দর্পণের উপর ভিত্তি করে যে নামগুলো আমি লিখেছি, দর্পণের মেরু কি, বক্রতার ব্যাসার্ধ কি, বক্রতার কেন্দ্র কি, ফোকাস দূরত্ব, প্রধান অক্ষ, ফোকাস বিন্দু ইত্যাদি এই বিষয়গুলো জানবো। দর্পণের সামনে আমরা যে যখন দাঁড়াই আমরা আমাদের ছবি দেখতে পাই, সেই ছবি অনুযায়ী আমরা বলবো কি এটা প্রতিবিম্ব। প্রতিবিম্ব কি ধরনের হতে পারে, প্রতিবিম্ব কয় প্রকার, দর্পণের সামনে আমরা কি পজিশনে দাঁড়ালে বা দর্পণ থেকে কত দূরে কত কাছে দাঁড়ালে আমাদের প্রতিবিম্ব সাইজটা কেমন হবে, সে বিষয়ে আমরা আজকে জানবো। আশা করব তোমরা মনোযোগ সহকারে দেখবা। কথা যত বেশি বলবো তত টাইম নষ্ট হবে। আমি চলে যাই সরাসরি আমাদের আলোচনায়। আলোচনায় আছে প্রথমেই দর্পণ। তাহলে দর্পণ বলতে আমরা কি বুঝি, আমরা এটা নিয়ে এখন কথা বলবো। দর্পণ, দর্পণ হলো মিরর। এটা সুন্দর করে বলার কিছু নাই। দর্পণ এটা তোমরা শুনে আসছো, যার বাংলা ভাষা হলো আয়না। আয়না তাহলে যার মাধ্যমে আমরা আমরা আমাদের ছবি দেখে থাকি সেটা হলো আয়না। আর আয়নার শুদ্ধ ভাষা, বইয়ের ভাষা হলো দর্পণ। এখানে যদি সংজ্ঞা হিসাবে দিতে চাই যে দর্পণ বলতে আমরা কি বুঝি, তাহলে আমরা এভাবে বলতে পারি যে দর্পণ সেই উপাদান বা সেই বস্তু যেখানে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে। তাহলে আর একটু সাজিয়ে যদি বলতে চাই, আমি বারবার ভেঙে ভেঙে একটু একটু করে বৃদ্ধি করছি কথাগুলো, বুঝতে পারছো? দর্পণের কি হলো, নিয়মিত আলোর প্রতিফলন ঘটে। এবার আমি আরেকটু সাজিয়ে লিখতে গেলে দু একটা শব্দ বাড়িয়ে দেবো, সেটা কি? তাহলে বলবো যে মসৃণ প্রতিফলক পৃষ্ঠে, যে মসৃণ প্রতিফলক পৃষ্ঠে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে সেইটাই হলো দর্পণ। এবার দর্পণের প্রকারভেদ। দর্পণের প্রকারভেদ হলো দুই রকম। দর্পণ দু প্রকারের, একটি হলো উত্তল দর্পণ, আরেকটি অবতল দর্পণ। এবার তোমাদের জন্য ছবি অঙ্কন করে একটু বুঝিয়ে দিই। উত্তল দর্পণ কি? দর্পণ অবতল, আরেকটি কি উত্তল।
এই উত্তল এবং অবতল দর্পণ গত ক্লাসে আমি তোমাদেরকে ছবি দেখিয়েছি, তোমরা আশা করি সেখান থেকে কিছুটা ধারণা পেয়েছো। আজকে আবারও বলছি, উত্তল দর্পণ কোনো একটাই গোলকের অংশ বিশেষ অথবা মসৃণ যদি হয়, একটি গোলক যদি মনে করো এরকম একটা গোলক, এটা একটি গোলক, আমি এইখান থেকে এই অংশটা কেটে নিব। কতটুকু মনে করো এতটুকু কেটে নিলাম। এই অংশটুকু কেটে নিলে আমাদের এইখানে হবে কি সাইজটা এইরকম, এই তো এই সাইজটা হলো কি এরকম। এখন এটাও আমি ওখানে এইরকমই নিলাম, একই রকম আরেকটি বৃত্তচাপ নিলাম বা গোলীয় অংশ নিলাম। এই গোলীয় অংশের আমি বলেছি পিছন দিকে দর্পণ, আমরা যখন প্রতিফলক পৃষ্ঠ বলছি, নিশ্চয়ই আমাদের এই ছবিটা আমাদের শরীর থেকে বা যে কোনো বস্তু থেকে আলো নিষ্কৃত হয়ে যখন প্রতিফলক পৃষ্ঠে বাধা পেয়ে ফিরে আসবে, তাহলে বাধা পাওয়ার জন্য একটা কথা বলছিলাম গত ক্লাসে, যে পিছনে অথবা সামনে একটি প্রলেপ দেওয়া থাকবে রূপোর অথবা সিলভারের। তাহলে এই উত্তল যদি বলতে চাই, তাহলে আমার প্রতিফলক পৃষ্ঠ হবে এই পাশে পাড়া লাগানো থাকবে অথবা ধাতুর উজ্জ্বল ধাতুর প্রলেপ দেওয়া থাকবে। তাহলে প্রতিফলক পৃষ্ঠ হলো এইটা, এটা হলো প্রতিফলক পৃষ্ঠ। পৃষ্ঠ তাহলে উত্তল দর্পণে আমরা এই পাশে দাঁড়ালে ছবি আমরা এই পাশে দেখব, এই পাশে নয়। অবতল দর্পণের ক্ষেত্রে ঠিক উল্টা, প্রতিফলক পৃষ্ঠ বা উজ্জ্বল ধাতুর প্রলেপ দেওয়া থাকবে এই পাশে। এই পাশে দেওয়া থাকলে আমরা দাঁড়াবো এই পাশে, ছবিও দেখবো এই পাশে, এই পাশ থেকে আর প্রতিফলিত হবে। তোমরা বুঝতে পেরেছো আশা করি উত্তল দর্পণ কেমন, অবতল দর্পণ কেমন। তাহলে আমরা এখানে জেনে নিলাম কি দর্পণ কি, দর্পণের প্রকারভেদ। দর্পণের প্রকারভেদ জানার সঙ্গে সঙ্গে আমরা এখানে দেখো কিছু নাম দেখতে পাচ্ছি, মেরু, বক্রতা, কেন্দ্র, প্রকাশ, দূরত্ব ইত্যাদি ইত্যাদি। এই বিষয়ে এবার কথা বলি। ধরে নাও এটা একটি দর্পণ, এটা হলো অবতল দর্পণ। এটা অবতল দর্পণ। এই অবতল দর্পণের ক্ষেত্রে আমি একটি রেখা অঙ্কন করছি, আমার হাতে বাঁকা হতে পারে, এজন্য স্কেল নিলাম। পরে কথা বলছি, আগে রেখাটি অঙ্কন করে নিই। তাহলে আমি একটি রেখা অঙ্কন করলাম, এবার আমি যাচ্ছি আসল আলোচনায়। এই গোলকের অংশ ছিল এইটা, সেখানে আমি কেটে নিয়েছিলাম এতটুকু। তাহলে এটা একটি গোলীয় অংশ। এই গোলীয় অংশকে আমরা প্রথমত বলবো গোলীয় অংশের দু প্রান্তের মধ্যবিন্দু। গোলীয় অংশের দু প্রান্তের মধ্যবিন্দু, এইটা একটা প্রান্তে, এই প্রান্তে একটা, তাহলে এই দুইটার মধ্যবিন্দু যদি এইটা হয়, তাহলে এই পয়েন্টটা হলো কি মেরু। মেরু তাহলে মেরু সম্পর্কে আমরা ধারণা পেলাম। মেরু কি? একটি গোলীয় দর্পণের দু প্রান্তের মধ্যবিন্দুকে বলবো কি প্রতিফলক পৃষ্ঠের মধ্যবিন্দুটাই হলো মেরু। এবার আসবো কি, এখান থেকে আমরা যদি মনে করি এই যে গোলকের অংশ বিশেষ এইটা, এই গোলকের অংশ বিশেষ, তাহলে এই গোলকের একটা সেন্টার আছে, এই সেন্টারটা যদি এখান থেকে এতটুকু হয়, তাহলে এখান থেকে আমি যদি ধরে নিই এই সেন্টারটা এখানে এইরকম, এটা দিলাম সেন্টার। তাহলে এই পয়েন্টটাকে বলবো কি আমরা, এই পয়েন্টটাকে বলবো, দেখো এখানে কি আছে, বক্রতার কেন্দ্র। বক্রতার কেন্দ্র আমরা পেলাম কি বক্রতার কেন্দ্র। অর্থাৎ গোলীয় অংশ, দর্পণের গোলীয় অংশ, যে গোলকের অংশ বিশেষ, সেই গোলকের কেন্দ্রকে বলা হবে বক্রতার কেন্দ্র। এবার বক্রতার কেন্দ্র থেকে এখান থেকে যদি আমরা এইভাবে বিবেচনা করি এইটুকু, তাহলে বলবো বক্রতার কেন্দ্র থেকে মেরু পর্যন্ত যে দূরত্ব,
সেটা হলো বক্রতার ব্যাসার্ধ। বক্রতার ব্যাসার্ধ। তাহলে আমরা মেরু জানলাম, বক্রতার কেন্দ্র জানলাম এবং বক্রতার ব্যাসার্ধ জানলাম। মেরু থেকে বক্রতার কেন্দ্র পর্যন্ত যে রেখাটা পেলাম সেটা হলো বক্রতার ব্যাসার্ধ। বক্রতার ব্যাসার্ধকে যদি আমরা বৃদ্ধি করি, বক্রতার ব্যাসার্ধ বরাবর যে রেখাটি পাবো সেই রেখাটি হলো কি প্রধান অক্ষ। প্রধান অক্ষ আমি লিখি না এখানে, আমি তোমরা একটু মাথায় রাখবে এটা প্রধান অক্ষ। এই রেখাটা হলো কি প্রধান অক্ষ। প্রধান অক্ষ। এবার আমরা যাব কোথায়? ফোকাস বিন্দু। ফোকাস বিন্দু যদি প্রধান অক্ষের উপরে যে কোনো অবস্থানে একটি বস্তু আমরা ধরে নেই, তাহলে এই বস্তু থেকে নির্গত আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে দর্পণের উপরে পতিত হওয়ার পরে প্রতিফলনের সময় প্রতিফলিত রশ্মি যে বিন্দু দিয়ে যাবে এবং প্রধান অক্ষের সঙ্গে যে বিন্দুতে ছেদ করবে সেটাই হলো ফোকাস বিন্দু। আমার হাতটা একটু বাঁকা, আমি আরেকটু সোজা করে দিচ্ছি। কি বললাম? মেরু থেকে বক্রতার কেন্দ্র থেকে যে দূরত্ব সেটা হলো বক্রতার ব্যাসার্ধ। বক্রতার ব্যাসার্ধকে যদি বৃদ্ধি করি বা বক্রতার ব্যাসার্ধের উপর একটা রেখা কল্পনা করলে যে রেখাটি পাবো সেটা হলো প্রধান অক্ষ। প্রধান অক্ষের উপরে যে কোনো অবস্থানে একটি বস্তু রাখলে বস্তু থেকে নির্গত আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে প্রতিফলক পৃষ্ঠে আপতিত হওয়ার পরে যখন প্রতিফলিত রশ্মিটা আসবে, প্রতিফলিত রশ্মি আসার সময় প্রধান অক্ষের সঙ্গে যে বিন্দুতে ছেদ করবে সেটা হলো প্রধান ফোকাস বা ফোকাস বিন্দু। এটাকে আমরা এফ দ্বারা প্রকাশ করব। এফ দ্বারা প্রকাশ করব। তাহলে দেখো আমরা কি পেলাম? এটা হলো প্রধান ফোকাস বা ফোকাস বিন্দু। ফোকাস বিন্দু। এটা কি পেলাম? বক্রতার কেন্দ্র। এটা বক্রতার ব্যাসার্ধ। ফোকাস বিন্দু পেলাম, প্রধান অক্ষ পেলাম, প্রধান অক্ষ পেলাম, ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্ব কোনটা? ফোকাস বিন্দু থেকে মেরু পর্যন্ত যে দূরত্ব, ফোকাস বিন্দু থেকে মেরু পর্যন্ত যে দূরত্ব সেটা হলো কি? সেটা ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্ব। তাহলে আরেকবার তোমরা দেখে নাও, একটু আমি বলে দিই, তোমরা জাস্ট মিলিয়ে নাও। গোলীয় অংশ, দর্পণের গোলীয় অংশের মধ্যবিন্দুটাই হলো কি? মেরু। দর্পণের গোলীয় অংশ যে গোলকের অংশবিশেষ, সেই গোলকের কেন্দ্রটা হলো বক্রতার কেন্দ্র। বক্রতার কেন্দ্র থেকে মেরু পর্যন্ত যে দূরত্ব সেটাকে বক্রতার ব্যাসার্ধ বলি। এই যে এখান থেকে দর্পণের কেন্দ্র থেকে মেরু পর্যন্ত যে দূরত্ব সেটা হলো বক্রতার ব্যাসার্ধ। বক্রতার ব্যাসার্ধ বরাবর যদি আমরা একটি সোজা রেখা কল্পনা করি, সেই রেখাটা কি হবে? প্রধান অক্ষ হিসাবে আমরা জানব। বক্রতার ব্যাসার্ধের উপর দিয়ে একটি রেখা কল্পনা করলে যেটা পাচ্ছি সেটা হলো প্রধান অক্ষ। তারপরে কি হলো? প্রধান অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দু থেকে নির্গত আলোক সমান্তরালভাবে নির্গত আলোক রশ্মি প্রতিফলনের পরে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটা হলো ফোকাস বিন্দু। ফোকাস বিন্দু থেকে মেরু পর্যন্ত যে দূরত্ব সেটা হলো ফোকাস দূরত্ব। আশা করি তোমরা এখানকার সব টপিকসগুলো বুঝতে পেরেছো। বইয়ের সঙ্গে মিলিয়ে নিলে তোমরা এটা আরো ক্লিয়ারলি বুঝে নিবা। এবার আমরা যাব কি? প্রতিবিম্বে। প্রতিবিম্ব কি?
প্রতিবিম্ব হলো আমরা যখন একটি দর্পণের সামনে বা আয়নার সামনে দাঁড়িয়ে থাকি, তাহলে আয়নার ভেতরে আমরা কি করি? আয়নার ভেতরে আমরা আমাদের ছবি দেখতে পাই। আমাদের যে ছবিটা দেখতে পাই ওইটাই হলো তোমার প্রতিবিম্ব। আমি বিম্ব, আমার বিপরীতে যাকে আমি দেখছি সেটা হলো আমার প্রতিবিম্ব। তাহলে এইখানে যদি আমি দাঁড়িয়ে আছি, মনে করো এখানে আমি দাঁড়িয়ে আছি, কিন্তু এখানে প্রতিফলনের পরে আমি একটা ছবি দেখব। সেই ছবিটা আমার নিচে হইতে পারে, উপরে হইতে পারে, ছোট হইতে পারে, বড় হইতে পারে, আমি যেটাই দেখব না কেন সেটা হলো প্রতিবিম্ব। তাহলে প্রতিবিম্ব সম্পর্কেও ধারণা পেলাম। প্রতিবিম্বের আকার, আকৃতি এবং অবস্থান অনুযায়ী আমরা প্রতিবিম্বকে দুভাগে ভাগ করতে পারি। একটা হলো বাস্তব প্রতিবিম্ব আর একটা অবাস্তব প্রতিবিম্ব। বাস্তব এবং অবাস্তব প্রতিবিম্বেরও কিছু বৈশিষ্ট্য আছে। একটি প্রতিবিম্ব তোমার আমরা ইচ্ছা মতন ধরতে পারি বা কোনো পর্দায় ফেলতে পারি। আর একটা কি, ধরতে পারি না, পর্দায় ফেলতে পারি না। মনে হয় যে ওটা আয়নার পেছনে আছে, সর্বদাই আয়নার পেছনে আছে। আয়নার পেছনে যেটা থাকে সেটা হলো অবাস্তব প্রতিবিম্ব। অবাস্তব প্রতিবিম্ব আয়নার পেছনে অবস্থান করে। যেমন আমরা সরাসরি আমাদের লুকিং গ্লাস যেটা আমরা যেটা দেখি সেটা হলো অবাস্তব প্রতিবিম্ব। কিন্তু আমরা সিনেমা হলে যখন মুভি দেখতে যাই, তখন দেখবা একটা আলো সরাসরি পর্দার উপর ফেলানো হচ্ছে। ওই বিম্বটাকে আমরা ইচ্ছা মতন সাজাইতে পারি, ধরতে পারি, পর্দায় ফেলতে পারছি। এটা হলো বাস্তব প্রতিবিম্ব। আমরা যখন প্রতিবিম্ব নিয়ে আরো কথা বলবো তখন বুঝতে পারবা। আমি এবার যাব প্রতিবিম্ব অবস্থান অনুযায়ী প্রতিবিম্বের প্রকৃতি। এটা তোমাদের জন্য খুব 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 গুরুত্বপূর্ণ একটি জায়গা, যেটা না বুঝলে আলোর প্রতিসরণ বলো কিংবা বিম্বের অবস্থান অনুযায়ী প্রতিবিম্বের সাইজ কেমন হবে, প্রকৃতি কেমন হবে, এটা যদি বুঝতে চাও তাহলে এইখানকার প্রতিবিম্বের প্রকৃতি এটা তোমাদের অবশ্যই বুঝতে হবে। আমি এবারে একটু স্লো মোশনে যাব, তোমরা খুব ধৈর্য নিয়ে এবার দেখবা। মুছে দিচ্ছি আমি, যে লেখাটা ছিল এই লেখাটির আমার দরকার আছে। সরি, আরেকবার আমি পড়ে দিচ্ছি। আমাদের গোলীয় পৃষ্ঠ যেটা ছিল এরকম, তোমরা ধরে নিবা যেটা সোজা হলো অথবা অ্যাকচুয়াল কাঠামোই হলো। যেহেতু আমার কাছে কম্পাস নেই, আমি সেই মাপ মতো করতে পারছি না। এই দুই প্রান্তকে আমরা এম এবং এম প্রাইম মিররের দুটো প্রান্ত ধরলাম। এই প্রান্তের মধ্যবিন্দু কি ছিল? মধ্যবিন্দু ছিল হলো মেরু। তাহলে মেরু থেকে আমরা কি করলাম? একটি রেখা অঙ্কন করলাম। হাত দিয়ে করলে তোমাদের চিত্রটা অতটা সহজ হবে না বা মিলানো যাবে না। মিলাইতে গেলে আমাদের স্কেলিং সিস্টেমটা অবশ্যই নিতে হবে। হাতের রেখায় তোমার প্রতিবিম্বের সঠিক ধারণাটা আমরা পাবো না। তাহলে এখানে যে আমরা প্রধান অক্ষটা অঙ্কন করলাম, এই প্রধান অক্ষের উপর কি কি অবস্থান করে? একটি থাকে কি ফোকাস বিন্দু এফ। একটা কথা বলতে ভুলে গেছি, এই এই যে কথাগুলো বললাম, এই কথাগুলোর ভেতরে প্রধান ফোকাস বা ফোকাস বিন্দু সব সময় বক্রতার ব্যাসার্ধের অর্ধেক হয়। তার মানে কি, আমার ফোকাস দূরত্ব যতটুকু হবে বক্রতার ব্যাসার্ধ ঠিক এর দ্বিগুণ হবে। তাহলে আমি এতটুকু ফোকাস দূরত্ব ধরে নিলাম, তাহলে বক্রতার ব্যাসার্ধ কি হবে? আরো এতটুকু দ্বিগুণ করতে হলে যা হয় আমি সেই হিসাবে তোমাদের এখান থেকে মেপেই নিচ্ছি। তাহলে এটা কি হলো? বক্রতার কেন্দ্র বা এখান থেকে এই দূরত্বটা হলো বক্রতার ব্যাসার্ধ। এবার তোমাদের কাছে একটু গ্রহণযোগ্য হতে পারে যে দেখো এটা যতটুকু সমান এটাও ঠিক অতটুকুই সমান। এইখানে একটা সূত্র আছে, সেই সূত্রটা হলো এমন যে বক্রতার ব্যাসার্ধ এ, এটাকে ছোট হাতে প্রকাশ করে, ছোট হাতের এফ দিয়ে প্রকাশ করতে হয়। বক্রতার ব্যাসার্ধ ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। বক্রতার ব্যাসার্ধ কোনটা? এই যে বক্রতার কেন্দ্র থেকে মেরু পর্যন্ত যে দূরত্ব, এটা হলো বক্রতার ব্যাসার্ধ। ব্যাসার্ধকে আমরা রেডিয়াস জানি। রেডিয়াস মানে ব্যাসার্ধ। রেডিয়াসের আর নিলাম আর এখানে 2। ফোকাস দূরত্ব
বক্রতার ব্যাসার্ধের অর্ধেক, অর্থাৎ এই টোটাল দূরত্বের অর্ধেক। এটা হলো একটা সূত্র, এটা তোমাদের মাথায় রাখতে হবে। আমরা যখন গাণিতিক মানে গাণিতিক সমস্যার সমাধানগুলো করতে যাব, সেক্ষেত্রে এই সূত্রটা আমাদের প্রয়োজন আছে। এবার শর্ত হলো অবস্থান অনুযায়ী প্রতিবিম্বের প্রকৃতি। অবস্থান বলতে কি বুঝছি? অবস্থান হলো সেই জায়গাটা, আমার বিম্বটা কোথায় অবস্থান করছে, প্রধান অক্ষের কোন জায়গায়। প্রধান অক্ষের আমি এখানে থাকতে পারি, এখানে থাকতে পারি, এখানে থাকতে পারি, এখানে থাকতে পারি, কিন্তু আমরা আয়নার সামনে যখন দাঁড়াই, কাছে গেলে আমাদের সাইজ একরকম হয়, দূরে গেলে আরেকটু হয় অন্যরকম হয়। সেটা ছোট হতে পারে, বড় হতে পারে, একটু খর্বিত মানে তোমার ছোট হওয়া, বিবর্ধিত মানে বড় হওয়া, এরকম তোমার সাইজটা কম বেশি হবে, সেই নিয়ে কথা হবে। তাহলে এখন এখানে আমি তোমাদের সঙ্গে দুটো অপশন নিয়ে কথা বলবো। এই দুটো অপশনটাই নয়, আরো অপশন আছে। তার ভিতরে আমাদের এই প্রতিবিম্ব গঠনের যে শর্ত আছে, এই শর্তগুলো আমি তোমাদেরকে হালকা করে লিখে দিতে চাই। এটা মুছে দিয়ে একটি শর্ত, এটা বিম্ব যদি হয়, বিম্ব থেকে সমান্তরাল আলোক রশ্মি সর্বদাই প্রধান ফোকাস বিন্দু দিয়ে যাবে। ভালো করে বুঝো। প্রথম শর্ত, বিম্ব থেকে কোনো আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে গেলে সেটা প্রতিফলনের সময় প্রধান ফোকাস বিন্দু দিয়ে যাবে। শর্ত নাম্বার এটা হলো 1। এবার 2, বিম্ব থেকে আলোক রশ্মি, এটা x ছিল, এটা ছিল c। বিম্ব থেকে আলোক রশ্মি যদি প্রধান ফোকাস দিয়ে যায়, তাহলে প্রতিফলনের পরে সেটা প্রধান অক্ষের সমান্তরাল হয়ে ব্যাক করবে। ঠিক দেখো, এটা উল্টা। সমান্তরালে গেলে প্রধান ফোকাস দিয়ে আসবে, প্রধান ফোকাস দিয়ে গেলে সমান্তরালে ব্যাক করবে। আরেকটি আছে, এটা 2 নম্বর। আর একটা কি, বিম্ব থেকে যে কোনো দিকে যদি যায়, যে পথে যাবে সেই পথেই ফিরে আসবে। অর্থাৎ এইভাবে গেল, ফিরেও আসলো এইভাবে, ফিরে আসবে এইভাবে, যে পথে যাবে সে পথেই ফিরে আসবে। এটা 3 নম্বর শর্ত। এই শর্তগুলোর উপর ভিত্তি করে বিম্বের অবস্থান অনুযায়ী প্রতিবিম্বের প্রকৃতি বদলে যায়, চেঞ্জ হয়, পরিবর্তন হয়। তাহলে আমরা এখন একটু ধরে নিচ্ছি কি, প্রথম অবস্থার বা প্রথম ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি আমাদের এই বিম্বটা আছে কোথায়। বিম্বটা আমি ধরে নিচ্ছি বক্রতার কেন্দ্র এবং ফোকাস দূরত্বের মাঝে যে কোনো অবস্থায়। প্রধান ফোকাস এবং বক্রতার কেন্দ্রের যে কোনো অবস্থায় যদি আমি একটি বিম্ব ধরে নেই, ধরে নাও বিম্বটা এটা, এই বিম্বের আমি অ্যারো চিহ্ন দিয়ে দিচ্ছি। অ্যারো চিহ্ন মানে বিম্বের মাথাটা এদিকে। তাহলে আমাদের এখান থেকে প্রধান অক্ষের সমান্তরালে একটি আলোক রশ্মি যাবে। এইদিকে একটু চিকন হয়ে গেল, মানে সমান্তরাল হলো না। সমান্তরালে আলোক রশ্মি গেলে আমরা কি জানি? আমরা জানি সেটা প্রধান ফোকাস দিয়ে যাবে, 1 নম্বর শর্ত। 1 নম্বর শর্তটা আমরা এইভাবে ফিল আপ করে দিই। তাহলে 1 নম্বর শর্ত ফিল আপ করলে আমরা যাব 2 নম্বর শর্তে। বিম্ব থেকে আলোক রশ্মি কোন দিক দিয়ে যাবে? প্রধান ফোকাসের বিন্দু দিয়ে যাবে। প্রধান ফোকাস বিন্দু দিয়ে যখন যাবে, তখন আমরা এইভাবে নিতে পারি। আমার স্কেলটা এতই পাতলা যে ধরে রাখাটাও কষ্টকর। এই দিক দিয়ে যখন যাবে, বর্ধিত করি,
এখানে থেকে যখন প্রতিফলন হবে তখন আবার সেটা সমান্তরাল হবে 2 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হলে কি হবে, সমান্তরালে ব্যাক করবে। সমান্তরালে ব্যাক করলে দেখো আমার 1 নম্বর শর্তে যে প্রতিফলিত রশ্মি পেয়েছিলাম, 2 নম্বর শর্তে যে রেখা পেলাম সেটা একটা জায়গায় ছেদ করলো। এই যে ছেদ করা বা ছেদ বিন্দু, আমার এই ছেদ বিন্দুতে হলো কি প্রতিবিম্ব পেলাম। ছেদ বিন্দুতে প্রতিবিম্ব পেলাম। এই প্রতিবিম্বটা মাথা জাস্ট উল্টে যাবে, তাহলে দেখো আমি 1 নম্বর শর্তে বিম্ব পেলাম কোথায়, সি এবং এফ এর মাঝে, অর্থাৎ বক্রতার কেন্দ্র এবং ফোকাস দূরত্বের মাঝে যে কোনো অবস্থায় যদি প্রতিবিম্ব থাকে, বিম্ব থাকে, তাহলে সেখান থেকে আলোক রশ্মি প্রতিফলনের পরে যেখানে প্রতিবিম্ব গঠিত হবে সেই প্রতিবিম্বটা হবে কি উল্টা। তাহলে প্রতিবিম্বের যে প্রকৃতি আমি লিখেছি এখানে, প্রকৃতি কি পেলাম দেখো তো, প্রকৃতিতে আমরা 1 নম্বরে লিখব প্রতিবিম্বের অবস্থান। অবস্থান কোথায়, অবস্থান সি এবং এফ এর মাঝে, সি এফ এর মাঝে। প্রতিবিম্বের ধরন কেমন, 2 নম্বর কি, প্রতিবিম্বের ধরন উল্টা। তারপরে অবস্থান, প্রতিবিম্বের অবস্থান কোথায়, আমার প্রতিফলক পৃষ্ঠ কিন্তু এটা অবতল দর্পণ, আমার বিম্ব ছিল এখানে, আমরা ছবিও পাচ্ছি এপাশে, তাহলে এটা হলো বাস্তব। তাহলে দেখো আমরা এই অবস্থান অনুযায়ী প্রতিবিম্বের প্রকৃতিটা নির্ধারণ করতে পারব। এবার আমরা আরেকটি ক্ষেত্রে যাব। আরেকটি ক্ষেত্র হলো প্রতিবিম্ব যদি ফোকাস দূরত্ব থেকে মেরুর মাঝে হয়। রেখাটি মুছে গেল, আরেকবার দিয়ে দিই। এবার আমরা জানবো কি, এবার জানবো যদি এটা আমার এফ ছিল, তারপরে এই বরাবর ছিল সি, বিম্বের অবস্থান আমি বলেছি বারবার যে প্রধান অক্ষের যে কোনো জায়গায় হতে পারে, আমি যে কোনো জায়গায় দাঁড়িয়ে আমার ছবিটা দেখতে পারি বা নিতে পারি। সেক্ষেত্রে আমি প্রথমত দেখালাম যে যদি বিম্ব তোমার বক্রতার কেন্দ্র এবং ফোকাস বিন্দুর মাঝে হয় তাহলে কেমন হবে। এবার আমি আরেকটা দেখাচ্ছি, যদি বিম্বটা আমার, যদি বস্তুটি এই বরাবর থাকে, বস্তুটা যদি এইখানে থাকে, অর্থাৎ ফোকাস বিন্দু এবং মেরু এর মাঝে যদি বস্তু থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের প্রতিবিম্ব কেমন হবে। আমি এই বিম্বের মাথা দুইবার দিলাম এই একই ভাবে, উপরের দিকে অ্যারো চিহ্ন দিয়ে, উপরের দিকে অ্যারো চিহ্ন দেওয়াতে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা বিম্ব সোজা হয়ে আছে। তাহলে শর্তে যাব আমরা কি, শর্তে যাব একটি রেখা সমান্তরালে যাবে, সমান্তরালে গেলে আমরা এভাবে অঙ্কন করে ফেলি। সেটা আমাদের শর্ত 1 নম্বর ছিল কি, যেটা সমান্তরালে যাবে সেটা প্রধান ফোকাস বিন্দু দিয়ে যাবে। প্রধান ফোকাস বিন্দু দিয়ে যেতে হলে দেখো এটা, তাহলে এই রেখাটাকে আমরা যদি বাইরের দিকে বর্ধিত করি, বাইরের দিকে বর্ধিত করব, বাইরের দিকে বর্ধিত করে রাখলাম, এটার কারণ আছে আমি পরে বলছি। আর একটা রেখা যাবে কোন দিক দিয়ে, এটা যাবে কি বক্রতার কেন্দ্র দিয়ে। তো বক্রতার কেন্দ্র দিয়ে যদি আরেকটা রেখা যায়, এই যে বলেছিলাম বক্রতার কেন্দ্র দিয়ে যে দিক দিয়ে যাবে সেটা, বক্রতার কেন্দ্র দিয়ে যে দিক দিয়ে যাক না কেন সেটা আবার ওই পথে রিটার্ন করবে। তাহলে বক্রতার কেন্দ্রে
বর্ধিত করি, কাঠের স্কেল হলে তোমাদের মানে বুঝাইতে আবার আরো একটু ইজি হতো। কথা ছিল কি, এই বিম্ব থেকে আলোক রশ্মি সমান্তরালে গেলে প্রধান ফোকাস বিন্দু দিয়ে যাবে, আর যদি এটা বক্রতার কেন্দ্র দিয়ে যায় তাহলে যে পথে গেছে ও পথে ফিরে আসবে। তাহলে এই আলোক রশ্মি আমরা এখন কল্পনা করে নিলাম, যেহেতু এই এর বক্রতার কেন্দ্র এদিকে নাই, এই দিকে আছে, তাহলে এদিকে আসবে, বক্রতার কেন্দ্রে যে দিক দিয়ে যাবে কেন সেটা ওই পথে ফেরত যাবে। তাহলে আমরা যদি এইটা এই মনে মনে কল্পনা করি, তাহলে দেখো এটা আবার বর্ধিত করি, বর্ধিত করলে আমার ছবির জায়গাটা অনেক হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, দেখো মুছে দিতে হবে। তাহলে আমার বিম্বটার সাইজ আর একটু ছোট নেওয়া লাগবে। কথার কথা এইভাবে দেখো যাবে এবং এটাও এইভাবে যাবে, যেতে যেতে এক সময় মিলিত হবে। তারা মিলিত হলে এই যে প্রধান অক্ষ আমরা এখান থেকে বর্ধিত যদি করি, তাহলে এই যে মিলিত বিন্দু এখান থেকে পেলাম আমরা, এইটা হলো কি, দেখো আমার কিন্তু প্রধান অক্ষের উপরে ছিল বিম্ব, বিম্বটা গঠন হলো উপরে, অর্থাৎ মাথা যেভাবে ছিল সেভাবেই থাকলো। তাহলে প্রতিবিম্বের ধরনটা হলো কেমন? প্রতিবিম্বের ধরন হলো সিধা বা সোজা। এটা হলো কি সিধা অথবা সোজা। পূর্বের পিকচারে দেখছো একরকম, আমার প্রতিবিম্ব এখানে ছিল, বিম্ব এখানে ছিল, প্রতিবিম্ব পাইছি এই পাশে, সেক্ষেত্রে আমার ধরনটা হলো কি বাস্তব। এবার কিন্তু আমরা প্রতিবিম্ব এখানে রেখেছি, বিম্ব এখানে রেখেছি, প্রতিবিম্ব পেলাম দর্পণের পেছনে। দর্পণের পেছনে পাওয়ার কারণে এটা হলো কি অবাস্তব। তাহলে ধরন কেমন হলো? প্রতিবিম্বের প্রকৃতি, এটা কি হলো? প্রথমত আমরা বলবো কি সিধা বা সোজা। আরেকটি কি পেলাম? আরেকটি পেলাম, দেখো তো এটা বাস্তব না অবাস্তব? যেহেতু আমার দর্পণের পেছনে প্রতিবিম্ব আমরা লক্ষ্য করতে পারছি বা দেখতে পাচ্ছি যে ওখানে প্রতিবিম্ব গঠিত হলো, তাহলে এটা অবাস্তব। অবাস্তব। 3 নম্বরটা হলো কি, কোথায় অবস্থান করছে? দর্পণের পেছন, দর্পণের পেছনে। এখান থেকে আমরা তাহলে দেখো দর্পণ এই অবস্থান অনুযায়ী প্রতিবিম্বের যে প্রকৃতিগুলা, আমরা এই প্রকৃতিগুলা নির্ধারণ করতে পারছি। তাহলে অবস্থান অনুযায়ী প্রতিবিম্বের প্রকৃতি আমি দুটো রুলস দেখালাম। একটা রুল ছিল কি, যদি আমার বিম্বটা সি এবং এফ এর মাঝে হয় তাহলে কেমন হবে? যদি বিম্বের অবস্থান ফোকাস বিন্দু এবং মেরুর মাঝে হয় তাহলে কি হবে? এখানে আরো একটা বিষয় লক্ষ্য করছো কি তোমরা? তোমরা একটা বিষয় দেখো, আমার প্রতিবিম্ব যতটুকু ছিল তার সাথে বড় হয়ে গেছে, মানে কি প্রতিবিম্বটা বিবর্ধিত। এটা কি হলো? বিবর্ধিত, বড় হয়ে গেল। এই যে বিবর্ধিত হলো, আবার যদি আমি সেন্টারে রাখি, বক্রতা কেন্দ্রে রাখি, তাহলে প্রতিবিম্ব কেমন হবে? এখানে মজার একটা বিষয় আছে, এই প্রধান অক্ষের উপর একমাত্র বক্রতার কেন্দ্রের উপরেই প্রতিবিম্ব এবং বিম্বের সাইজ সমান থাকে, মানে বিম্ব যতটুকু প্রতিবিম্বটাও ঠিক ততটুকুই দেখায়। বাকি সময়গুলোতে এদিকে অথবা এদিকে নিয়ে গেলে বিম্বের সাইজটা, প্রতিবিম্বের সাইজটা কম বেশি হইতে থাকে। খুব মজার বিষয়, তোমরা বাসায় প্র্যাকটিস করবা এই 3টা নিয়ম ফলো করে। এই 3টা নিয়ম ফলো করে তোমরা বাসায় যখন প্র্যাকটিস করবা তোমাদের কাছে নিজের কাছেও ভালো লাগবে। এটা আসলে পুরোপুরি প্র্যাকটিক্যালি তোমাদেরকে এই যে এইভাবে ছবি অঙ্কন করে করে অনলাইনের মাধ্যমে বোঝানো একটু কষ্টকরই। যদি সামনাসামনি থাকতা, একটু সময় নিয়ে কথা বলতাম, কাগজে বারবার অঙ্কন করতাম, বারবার ইন্ডিকেট করে তোমাদের বুঝাই দিতাম, সেক্ষেত্রে তোমাদের আরো সহজ মনে হতো। আলোর প্রতিফলন এবং প্রতিসরণ অধ্যায় দুটো খুবই সহজ, খুবই সহজ। তোমরা প্রতিফলনের এই অধ্যায়টাকে কঠিন মনে না করে যদি একটু ইজিলি দেখো,
তাহলে প্রতিসরণের অধ্যায় যেটা আছে, আলোর প্রতিসরণ অধ্যায়, সেই অধ্যায়ে গিয়ে আমরা যে লেসনগুলো নিব, আমরা যে পার্টগুলো পড়বো, সেইগুলা আমাদের কাছে আরো সহজ মনে হবে। তাহলে আমি এক নজরে আর একবার দেখে যেতে চাই যে আজকে কি কি হলো। আমরা পড়লাম দর্পণ, দর্পণের প্রকারভেদ, তারপরে দর্পণের বিষয়ে, দর্পণ বিষয়ে যতগুলো কথা, যেমন মেরু, প্রধান অক্ষ, প্রধান ফোকাস, ফোকাস বিন্দু, বক্রতার কেন্দ্র, বক্রতার ব্যাসার্ধ, ইত্যাদি ইত্যাদি যা কিছু আছে আমরা জানলাম। তারপরে জানলাম কি প্রতিবিম্ব কি, প্রতিবিম্বের কয় প্রকার কি কি, অবস্থান অনুযায়ী প্রকৃতি কিভাবে বদলায়, তাদের রূপ বদলায়, এগুলা জানলাম। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, সেটা হলো তোমরা অবশ্যই, আমি বারবার অনুরোধ করছি, তোমরা অবশ্যই তোমাদের ভালো লাগা, খারাপ লাগা আমাদেরকে জানাবা। আমরা সেই তোমাদের যেখানে ঘাটতি আছে, তোমরা যেখানে বুঝতে পারছো না, আমরা সেটা কালেকশন রেখে পরবর্তী ক্লাসে তোমাদের এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভালো থাকবা। পরবর্তী ক্লাসে দেখা হবে।